আবারও স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আর শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই মনোযোগ দিতে চাই ঢাকার পুঁজিবাজার চিত্রের দিকে এবং সেখানকার আজকের লেনদেনের পরিস্থিতি দেখব। আজকে ঢাকা পুঁজিবাজারের অবস্থা আমরা অপেক্ষাকৃত ভালো অবস্থায় দেখতে পেয়েছি, মানে সূচকের যদি অবস্থান বলি সেটির অবস্থা ভালো দেখতে পেয়েছি এবং লেনদেনের অবস্থা আমরা দেখতে পেয়েছি। আমরা একটু চট করে দেখে নিব আমরা দেখে নিব ঢাকা পুঁজিবাজারের অবস্থা। তার আগে একটু জানিয়ে দিতে চাই যে এই সপ্তাহের পুঁজিবাজারে যদি আপনি হিসাব করেন তাহলে এই বছর এই সপ্তাহে কিন্তু আমরা অনেক দিনই অবনমন দেখতে পেয়েছি এবং এই অবনমনের মাঝখানেই আবার আমরা দেখতে পেয়েছি যে ক্রেতার যে অবস্থান, সেই ক্রেতার অবস্থান কিন্তু পুঁজিবাজারে বাড়ছে, অর্থাৎ ক্রেতাদের মধ্যে এক ধরনের পুঁজিবাজারের প্রতি আকর্ষণ বাড়ছে এবং তার সাথে একটা বড় আমরা অবস্থান দেখতে পেয়েছি। সেটি হচ্ছে যে প্রথম যে অংশ, মানে বছরকে ভাগ করার যে প্রথম কোয়ার্টার, সেই কোয়ার্টারের মুনাফার একটা সময় হয়েছে। একটু সূচকের দিকে যেতে চাই। সূচকের পয়েন্ট আজকে আমি যেমন বলছিলাম ভালো জায়গায় চাচ্ছে, 94.48 পয়েন্ট বেড়ে 5272.79 পয়েন্টের আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থান দেখতে পেয়েছি। দাম বাড়া কমার কথা আমি বলছিলাম, আজকে দাম বেড়েছে 328টি প্রতিষ্ঠানের, দাম কমেছে 39টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 24টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। একটু চট করে আমরা একটু টার্নওভার দেখে নিতে চাই। আজকে লেনদেনের পরিস্থিতি ঢাকার, আপনি দেখেন ঢাকার পুঁজিবাজারে আজকে 719.83 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। এই পুঁজিবাজার নিয়ে আরও আমরা বিস্তারিত কথা বলতে চাই এবং এই বিস্তারিত কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। আমি সরাসরি তার কাছে চলে যেতে চাই। এই যে লেনদেনের যে অবস্থান আজকে আমরা দেখতে পেলাম, সেটা একটা ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আমরা আজকে এশিয়ার পুঁজিবাজারে যদি দেখি তাহলে ইরান যুদ্ধটা মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমন একটা ধারণা বাজারের মধ্যে তৈরি হয়েছে এবং এর কারণে এশিয়ার সমস্ত পুঁজিবাজারেই আমরা এক ধরনের ইতিবাচক ভাব দেখতে পাচ্ছি। ঢাকার পুঁজিবাজার কি এর সাথে সম্পর্কিত, নাকি ঢাকার পুঁজিবাজারের গল্পটা আলাদা? জি ধন্যবাদ। না, আমরা গতকালকে এবং তার আগের দিন যে আমেরিকান প্রেসিডেন্টের যে কথাবার্তা, তাতে একটা আশার বাণী পাচ্ছি যে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে। সাথে গতকালকে চাইনিজরা যে বক্তব্য দিয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, তাতে করে একটা পজিটিভ ভাইব ওয়ার্ল্ড ওয়াইড স্টক এক্সচেঞ্জগুলোতে এসছে, ক্যাপিটাল মার্কেটে এসছে। সো কাজেই এই পজিটিভ ভাইবের সাথে আমাদেরও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জেরও মানে পুঁজিবাজারের একটা পজিটিভ রিয়াকশন আজকে আমরা দেখতে পেলাম। সেটা আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ বিকজ অফ এই ইরান এবং ইউএস যুদ্ধের যে পজিটিভ কিছু কথাবার্তা এসছে, সেই কারণে আজকে বাজারটা ভালো হয়েছে। জি, এবার একটু জানতে চাই যে লালী ভাই, আমরা সবাই জ্বালানি ক্রাইসিসের কোনো না কোনোভাবে অংশীদার হচ্ছি এবং এটা হতে হচ্ছে রাষ্ট্রকেই, যেহেতু মানে পুরো পৃথিবী যখন জ্বালানি সংকটে আছে, আমরা তো বাইরে থাকতে পারবো না। পুঁজিবাজারে তার প্রভাব প্রায় মাসখানেক হয়ে গেল, যুদ্ধ চলছে, জ্বালানি সংকটও প্রায় আমরা 15-20 দিন ধরে দেখছি। পুঁজিবাজারে এর প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? অবশ্যই এর প্রভাব পুঁজিবাজারে পড়েছে। তার কারণ আমাদের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু গ্যাসের প্রয়োজন আছে সেখানে, এবং গ্যাসের কিন্তু সাপ্লাইটা অনেক কমে গেছে। বিকজ 40% গ্যাস আমরা ইম্পোর্ট করতাম কাতারের কাছ থেকে। সো কাতার তো টোটালি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। সো এখন আমরা অন্যত্র জায়গা থেকে গ্যাস ব্যবস্থা করছি। কালকে সরকার এটা নিয়ে একটা পদক্ষেপও নিয়েছে এবং একটা সিদ্ধান্ত হয়েছে ডিজেলের এবং গ্যাসের। সো কাজেই আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ওভারঅল একটা পজিটিভ দিকে আমরা যাচ্ছি বলে আমি আশা করছি এবং একটা সার্বিকভাবে কিছু চেঞ্জ হবে এই আশায় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগটা একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে আর কি। দেশে, আমাদের দেশে কিছু চেঞ্জেস আসবে, সেই চেঞ্জেসের জন্য জিনিসগুলো পজিটিভলি ইনভেস্টররা নিচ্ছে। জি, আমরা বিনিয়োগ নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আরেকটু জ্বালানি নিয়ে দুইটা প্রশ্ন আমার রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে জ্বালানি তেলের দামের সমন্বয়ের এক ধরনের আলোচনা শুরু হচ্ছে এবং রাষ্ট্র প্রতিদিন 167 যে মানে 167 কোটি
টাকা প্রতিদিন আমাদের ভর্তুকি যাচ্ছে। এটা একটা ইনার ব্লিডিংয়ের কথা অর্থনীতিবিদরা বলছেন, সমন্বয়ের কথা অর্থনীতিবিদদের পক্ষ থেকেও সামনে এসেছে। আবার একই সাথে আমরা এনার্জি লকডাউনের মতো কিছু শব্দ শুনছি যে কিছু কিছু ক্ষেত্রে সীমিত করা হবে জ্বালানির ব্যবহার যাতে কমানো যায়। এই দুইটা মানে ধাক্কা যদি আসে, যদিও এপ্রিলে দাম বাড়বে না জ্বালানির, আমরা যতটুকু নিশ্চিত, কিন্তু এই এই যে এই আশঙ্কাগুলো বাজারকে কিভাবে প্রভাবিত করতে পারে, বিশেষ করে এনার্জি লকডাউনেরটা? দেখেন, আমার কাছে মনে হয় যে আমাদেরকে এই প্রাইস সমন্বয় করতেই হবে এক সময়, বিকজ আমরা এখন যে নতুন অর্ডারগুলো দিচ্ছি সেই অর্ডারগুলো কিন্তু বাড়তি প্রাইসে দিচ্ছি। সো কাজেই আমাদেরকে সমন্বয় অবশ্যই করতে হবে। এতদিন আমরা যে তেলটা কনজিউম করেছি সেগুলো পুরান অর্ডারের তেল আমরা এখন ইউজ করছি বলে সেই ইম্প্যাক্টটা আসছে না। কিন্তু আমরা যেই নতুন এলসি করব তখন কিন্তু আমাদের সমন্বয় করা ছাড়া কোনো উপায় থাকবে না। সমন্বয় না করে কোনো রকমের কোনো উপায় নাই, কারণ আপনি এত ভর্তুকি দিয়ে এটা করা সম্ভব না। হুম। আচ্ছা, এবার একটু পুঁজিবাজার কেন্দ্রিক আলোচনা করতে চাই যে গত কদিন ধরেই আমরা পত্রিকাগুলোতে দেখছি এবং মার্কেটের এক ধরনের প্রবণতা দেখি যে সূচকের পতন হচ্ছে কিন্তু আর লেনদেন হচ্ছে অনেক বেশি, এবং একটা কোয়ার্টার শেষ হলো পুঁজিবাজারে প্রতিষ্ঠানগুলোর। এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? নতুন কোয়ার্টারে কি চ্যালেঞ্জ দেখছেন? দেখেন, আমরা এতদিন পর্যন্ত যে পুঁজিবাজার যে ডাউন ট্রেন্ড ছিল সেটা ডাউন ট্রেন্ড যাবার পরে একটা পর্যায়ে কিন্তু প্রাইসটা চলে আসছিল। সো সেই প্রাইসটা চলে আসার ফলে বড় বিনিয়োগকারী এবং ইনস্টিটিউশনরা কিন্তু আস্তে আস্তে করে ওনারা পজিশন নিচ্ছিলেন বিভিন্ন শেয়ারে, এবং যে কারণে আমরা দেখেছি ভলিউমসগুলো ভালো হতে দেখেছি। সো অনেকে যুদ্ধের জন্য প্যানিক হয়ে সেল করেছেন, সেখানে ইনস্টিটিউশনসরা বাই করেছেন, বড় বিনিয়োগকারীরা কিছু বাই করেছেন, এবং যে কারণে আমরা এখন পজিটিভ ইন্ডেক্স আজকে আমরা পেলাম 92-93 পয়েন্ট পজিটিভ হয়েছে। আমি আশা করছি যে যদি যুদ্ধের কোনো খারাপ নিউজ না আসে তাহলে আমাদের বাজারটা ইনশাল্লাহ পজিটিভলি বিহেভ করবে। জি, আপনি খুব ইতিবাচক বার্তা দিচ্ছেন। একটু একটু বুঝবার চেষ্টা করতে চাই যে এই 2-3 মাস পরে আবার বাজেটের একটা ধাক্কা আছে, এবং ইতিমধ্যে আমি যদি ভুল না করি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ এনবিআরে বসেছে যে তাদের কি কি চাওয়া পাওয়া আছে, যারা প্রাতিষ্ঠানিকভাবে বসে আর কি, সেভাবে তারা বসেছেন। তো নতুন বাজেটে নতুন সরকারের জন্য কি কি দেখছেন? মানে ভালো কোম্পানি এনলিস্টেড করার আবেদনটা অনেক পুরানো, মানে অনেক দিন ধরে, এবং এটা দরকারও, কিন্তু এর বাইরে আর কি কি দেখছেন? না দেখেন, এনবিআর এর সাথে বসেছে, বাট আমাদের যে পাওয়া এবং চাওয়া সেটা তো সম্পূর্ণভাবে কোনো সরকারই দিতে পারে নাই। আমরা এই সরকারের আন্ডারে যে জিনিসগুলো চাচ্ছি সেগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা পাবো, কারণ এই সরকার বাজারের জন্য খুব পজিটিভ ওনারা একটা রাখেন, মতামত রাখেন, এবং ওনারা এই বাজারকে ওন করার চেষ্টা করেন, এবং এই বাজারের মধ্যে পজিটিভলি ওনারা কিছু করবেন, কি যে বলে আপনার এইদিকে একটা ভালো কিছু ওনারা করবেন এই আশাটা আমরা করি। এবং সেই জন্য আমরা ট্যাক্স দেখেন কিছু বাড়াবার কথা আছে, হাই নেটওয়ার্থ যারা আছে ওনাদের ট্যাক্স বাড়াবার কথা আছে, মানে হাই ইনকাম গ্রুপের। সো সেটা 30-35% করার একটা চিন্তা ভাবনা আছে, বাট এখনো কোনো কিছুই কিন্তু কনফার্ম না, এটা আলোচনার মধ্যে আছে। এখন দেখা যাক কি হয়। আমি আশাবাদী যে এই সরকার এমন কিছু নেবেন না যেখানে বাজার ইম্প্যাক্ট পড়ে বাজারে, এবং সেটা নেগেটিভ, বাজেটের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বাজারে পড়ে। এপ্রিল মাসটাকে কি, আপনি বারবারই বলছেন যে যুদ্ধের উপর নির্ভর করে অনেকগুলো প্রেডিকশন আপনাকে দিতে হচ্ছে, সবারই তাই জ্বালানি সংকটের কারণে। কিন্তু এপ্রিল মাসে যদি আমি ধরে রাখি যে যুদ্ধ প্রলম্বিত হবে, যেহেতু মানে এখনো অফিসিয়ালি থামার তো কোনো ইঙ্গিত আমরা দেখি নাই, এক ধরনের আলোচনা চলছে, সেক্ষেত্রে মার্কেটের কি অবস্থা হতে পারে বলে মনে করেন? আমার মনে হয় না যে যুদ্ধটা খুব বেশি প্রলম্বিত হবে। তার কারণটা হলো যে এখন যেহেতু ইউরোপও আমেরিকার সাথে নাই, সো কাজেই আমেরিকাও চাচ্ছে এখান থেকে রিট্রিভ করা। সো কাজেই এটা প্রলম্বিত হবার কোনো কারণ নাই। আমি দেখছি যুদ্ধটা 10-15 দিনের ভিতরে একটা পর্যায়ে চলে আসবে, একটা কথাবার্তা হচ্ছে সেরকম। অ্যান্ড আজকে তো দেখলাম যে ইরান আবার
পাকিস্তানকে থ্যাঙ্কস দিয়ে একটা মিসাইল দিছে, ইসরায়েলের উপরে ছেড়েছে। সো কাজেই এই এই থ্যাঙ্কস দেওয়ার মানে হচ্ছে যে যেহেতু পাকিস্তান এই যুদ্ধ থামানোর জন্য যে কাজ করছে চায়নার সাথে মিলে এবং অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিজের সাথে মিলে, তাতে আমি মনে করি যে 10-15 দিনের ভিতরে এটা একটা সুরা হয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে বাজেটে এমন কোনো ইম্প্যাক্ট পড়বেন না, আপনি আশা করেন যে সরকার সেটি করবে। এরকম কি কোনো কিছু আপনার কাছে মনে হয়েছে যে এটা হয়ে যেতে পারে, কোনো একটা আইন বা কোনো একটা সুবিধা বন্ধ হয়ে যেতে পারে ট্যাক্স বাড়ানোর জন্য, যেটা আসলে সরকারের জন্য হিতে বিপরীতই হবে? আমার মনে হয় না এরকম কোনো হার্শ সিদ্ধান্ত এই মুহূর্তে সরকার নেবে, কারণ গ্লোবাল যে একটা সিচুয়েশন চলছে, ওয়ার সিচুয়েশন চলছে, এর মধ্যে যদি হার্শ কোনো সিদ্ধান্ত নিতে যায় সরকার, তাহলে হয়তো আহ, এটার একটা খারাপ নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের উপরে পড়বে। সো আমার কাছে মনে হয় যে পজিটিভ থিঙ্কিংয়ে, পজিটিভ মাইন্ডে একটা সুন্দর বাজেট আমরা পাবো বলে আশা করছি। ওকে, একবারে শেষের দিকে রয়েছি লালি ভাই, আমি জানতে চাই যে এই যে পজিটিভ এতগুলো ইতিবাচক অবস্থান এই মুহূর্তে যারা টিভি সিটে বসে আপনার দেখলেন, যারা বিনিয়োগ করার চিন্তা করছেন বা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমি বড়দের কথা বলছি না, ছোটদের কথা আগে বললাম, তাদের জন্য অ্যাওয়ারনেসটা কি হবে? মানে যখন মার্কেট ওপেন হবে সবকিছু ভালোও হবে, কিন্তু এই সবকিছু ভালোর মধ্যেও তো লুটপাটের কোনো সুযোগ তৈরি হয়ে যায়, অনেকে সুযোগ করে নেন। তো সেখানে নতুনদের জন্য সতর্কতা কি থাকবে? দেখেন, সব সময় আমরা যে কথাটা বলি যে একটু নিজের হোমওয়ার্ক করে, যারা আমরা স্মল বিনিয়োগকারী আছি, আমাদেরকে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী বলবো, হোমওয়ার্ক করে ইনভেস্টমেন্টে আসতে, এবং ওনারা যদি হোমওয়ার্ক করে ইনভেস্টমেন্টে আসেন তাহলে একটা ভালো রেজাল্ট ওনারা পাবেন। এবং ওভারঅল বাজারটা যদি ভাইব্রেন্ট হয় তাহলে স্মল ইনভেস্টরদের সমস্যা হয় না। কিন্তু এই যে ডিপ্রেসড বাজারের মধ্যে স্মল ইনভেস্টরদের সবসময় একটা সমস্যা কিন্তু ওনাদের কাজ করে, নেগেটিভ একটা কাজ করে। সো কাজেই আমার কাছে মনে হয় যে যে কোনো মূল্যে আমাদের বাজারটাকে ভাইব্রেন্ট রাখতে হবে, ভলিউমসগুলো ভালো হতে হবে, তাহলে ভাইব্রেন্ট থাকলেই কিন্তু সবার ভালো, স্মল ইনভেস্টর বলেন, বিগ ইনভেস্টর বলেন, সবার জন্যই ভালো সময় আমরা সামনে পাবো আশা করছি আর কি। 30 সেকেন্ডের মধ্যে যদি জানতে চাই, ভাইব্রেন্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এই মুহূর্তে দেখছেন? কোনটা আবার একদম, বলেন? মানে ভাইব্রেন্ট করার জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, ধরেন 5টা কাজের মধ্যে একটা, ভাইব্রেন্টটা রাখার জন্য মার্কেটটাকে। আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি বলছিলেন যে বাজারটা যদি ভাইব্রেন্ট থাকে, এই ভাইব্রেন্ট রাখার জন্য প্রয়োজনীয় একেবারে করণীয় কি, একদম থাম রুলস এই মুহূর্তে করণীয় কি? মানে কি, বাজেটের কথা বলছেন? না 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 না, কোনটা সার্বিকভাবে হলে পরে বাজারকে ভালো ভাইব্রেন্ট হবে রাখার তাই? জন্য। জি। স্বাভাবিক বাজারটা আমার কাছে মনে হয় যে দেখেন, একটা দোটানার মধ্যে আছে বাজার। যেটা দোটানা হলো যে আমরা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে একটা দোটানার মধ্যে আছে। আমার কথা হলো যে সিদ্ধান্তই নেন, যদি এই চেয়ারম্যানকে রাখতে হয় তাহলে সিদ্ধান্ত নেন, একটা বাজারে ক্লিয়ার কাট একটা সিদ্ধান্ত চলে আসুক, তাহলে সবাই সব কিছু দিয়ে, আশঙ্কা বাদ দিয়ে তাদের যা কার্যকলাপ সেগুলো করবে। যদি নতুন প্রাইভেট সেক্টর দিয়ে যদি কোনো দেন, টিচার না, যদি প্রাইভেট সেক্টর যারা এই বাজারের আছেন এবং এই বাজার থেকেই যারা যদি বিএসসিসি চেয়ারম্যান হন এক্সপিরিয়েন্স সহ, তাহলে দ্যাট উইল বি বেটার ফর বিনিয়োগকারী অ্যান্ড পুঁজিবাজার। কারণ পুঁজিবাজারে এতদিন পর্যন্ত আমরা টিচারদেরকে পেয়েছি, দেখেছি, কিন্তু এখন যদি আমরা বাজারের কোনো, যেমন বাংলাদেশ ব্যাংকে গভর্নর হয়েছেন প্রাইভেট সেক্টর থেকে, সেইভাবেই আমরা যদি বাজার থেকে এক্সপিরিয়েন্স একজনকে পাই পুঁজিবাজার বিএসসিসি চেয়ারম্যান হিসাবে, তাহলে পুঁজিবাজারের উন্নয়ন সহ অনেক কিছু, অনেক বিষয় আছে টুকিটাকি, যেগুলো কিন্তু উনি পারেন এই জিনিসগুলোকে ঠিক করতে। বিকজ উনি জানেন কোথায় কোথায় অবস্টাকেলগুলো আছে, কোথায় কোথায় বিনিয়োগকারী, স্মল বিনিয়োগকারী, বিগ বিনিয়োগকারীদের প্রবলেমস কোথায় কোথায় আছে, এটা ওনার নখদর্পণে আছে। এবং
এই বাজারের লোক যদি আসে তাহলে এই জিনিসগুলো রিজলভ হবে, বাজারটা ভালো দিকে যাবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী আমাদেরকে সময় দিয়েছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। যেমন বলছিলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।